দরজাটা খুলে গেল। দরজা খুলতেই একটা প্রশস্ত করিডোর, শুরুতেই বাম পাশে একটা দরজা এবং ডান পাশে একটা দরজা। আহমদ মুসা ডান দিকের দরজা দিয়ে ঘরে প্রবেশ করল। ঘরটির ভেতরে নজর পড়তেই বুঝল ডাক্তারের রোগী দেখার সময়। আহমদ মুসা ঘরে ঢুকে চারদিকটা দেখতে লাগল। পশ্চিম দরজা দিয়ে ঢুকেছে, ঘরে আরেকটি দরজা আছে উত্তর দিকে। ডাক্তারের টেবিলটা উত্তর দরজা দিয়ে ঢুকেই পূব পাশে। ডাক্তারের বড় টেবিলটার সামনে 3টা চেয়ার। তিনি বসেন দক্ষিণমুখী, আর তার দর্শনার্থী বা রোগীরা তার সামনে উত্তরমুখী হয়ে বসেন। আহমদ মুসা ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারদিকটা দেখছিল। উত্তর দরজা দিয়ে ঘরে ঢুকল একজন লোক, ব্যায়ামপুষ্ট সুঠাম দেহ। সে ঘরে ঢুকে কয়েক ধাপ এগিয়ে এসে হাসি মুখে আহমদ মুসার দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়াল। লোকটির মুখে হাসি ফুটে উঠল বটে, কিন্তু হাসির নিচে হিংসার কালো রেখাটা দেখা যাচ্ছিল। আহমদ মুসা হ্যান্ডশেক করল। স্যার, আমি জন ফ্রাঙ্ক, ডাক্তারের অ্যাটেন্ডেন্ট। তারপর চেয়ার দেখিয়ে আহমদ মুসাকে বসতে বলল। আহমদ মুসা বসতে যাচ্ছিল ডাক্তারের টেবিলের সামনে চেয়ারে। আহমদ মুসা যখন চেয়ারে বসছিল তখন জন ফ্রাঙ্ক ঘরের পশ্চিম প্রান্তের দিকে এগিয়ে পশ্চিমের দরজাটা, যে দরজা দিয়ে আহমদ মুসা প্রবেশ করেছিল, সেটা খুলে পাল্লার হুঁক লাগিয়ে দিল। দরজাটা উন্মুক্ত হয়ে পড়ল। আহমদ মুসা মুখ ঘুরিয়ে দেখল। আহমদ মুসাকে ফিরে তাকাতে দেখেই জন ফ্রাঙ্ক বলল, ঘরটা অনেকক্ষণ বন্ধ আছে, একটু ফ্রেশ বাতাস আসুক স্যার। আহমদ মুসার চোখে নতুন সিদ্ধান্তের আলো জ্বলজ্বল করছে। সেটা আরো উজ্জ্বলতর হয়ে উঠল। জন ফ্রাঙ্ক আহমদ মুসার বাম পাশের টেবিলের পশ্চিম পাশ ঘেঁষে দাঁড়াল। তার ডান হাতটা কোটের পকেটে। জন ফ্রাঙ্ক দাঁড়িয়ে উঠে বলল, এক্ষুনি স্যার এসে পড়বেন। আহমদ মুসা জন ফ্রাঙ্ককে ধন্যবাদ দিয়ে সামনের দিকে মনোযোগী হল। টেবিল জোড়া কাঁচটা বিশেষভাবে তৈরি সাদা কার্পেটের উপরে রাখা। হঠাৎ টেবিলের কাঁচের মধ্যে সরু পাতলা সাপের মতো একটা ছায়াকে লাফিয়ে উঠতে দেখল আহমদ মুসা। দৃশ্যটা আহমদ মুসার চোখে পড়ার সাথে সাথেই মাথাটা নিচু হয়ে ডান দিকে তীব্র গতিতে ছুটে গেল। ডান পাশের চেয়ার এবং নিজের বসে থাকার চেয়ার নিয়ে সে পড়ে গেল মেঝেতে। তার সাথে নাইলনের একটা ফাঁস টেবিলের উপর গড়িয়ে পড়ে গেল। নাইলনের ফাঁসের গোড়ার প্রান্তটি ধরে দাঁড়িয়েছে ড্যানিয়েল ডেভিড পশ্চিম প্রান্তের খোলা দরজায়। আহমদ মুসা পড়ে যাওয়ার সাথে সাথেই উল্টো নিয়েছে শরীরটা। তার ফলে দেহের পায়ের দিকটা পড়ল দক্ষিণ দিকে আর মাথাটা উত্তর দিকে। এবার ফাঁস হাতে নিয়ে পশ্চিম দরজায় দাঁড়ানো ড্যানিয়েল ডেভিডকে দেখতে পেল আহমদ মুসা। দেখল সে দ্রুত পকেটের দিকে হাত নিচ্ছে। আহমদ মুসা দেহটাকে ঘুরিয়ে নিয়েই পকেট থেকে রিভলভার বের করে এনেছিল। কোনো সুযোগ দিতে চাইল না ফাঁসওয়ালাকে। শুয়ে থেকে রিভলভার ঘুরিয়ে নিয়ে দ্রুত গুলি ছুড়ল। সেই সাথে রিভলভার ঘুরিয়ে নিল জন ফ্রাঙ্কের দিকে। ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে পড়েছিল জন ফ্রাঙ্ক, কিন্তু ড্যানিয়েল ডেভিডকে গুলি করা দেখে সে সম্বিত ফিরে পেল এবং দ্রুত পকেট থেকে রিভলভার বের করল। কিন্তু ততক্ষণে রিভলভার ঘুরে গেছে আহমদ মুসার। গুলি করেছে আহমদ মুসা। গুলিবিদ্ধ হল জন ফ্রাঙ্কের রিভলভার হাতে ধরা মুঠোটা। রিভলভার ছিটকে পড়ে গেল জন ফ্রাঙ্কের হাত থেকে। জন ফ্রাঙ্ক আর্তনাদ করে উঠে বাম হাত দিয়ে ডান হাতের মুঠোটা চেপে ধরল। আর ওদিকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় ড্যানিয়েলের দেহটা আছড়ে পড়ল দক্ষিণের দেয়ালের উপর। তার দেহের পেছন দিকটা মেঝে আর মাথার দিকটা দরজার পাশে দু দেয়ালের কোণে ঠেস দেওয়ার মতো আটকে গেছে। আহমদ মুসা উঠে দাঁড়ালো, কুড়িয়ে নিল জন ফ্রাঙ্কের রিভলভারটা। তারপর গিয়েই দাঁড়ালো জন ফ্রাঙ্কের মুখের দিকে। বলল, ফাঁসে আটকে ফেলে বন্দি করতে চেয়েছিলে। আজরসের হারতা দ্বীপেও তোমাদেরকে ফাঁস ব্যবহার করতে দেখেছি। সাগর মহাসাগর জুড়ে লুটতরাজ ও দস্যুতার রেকর্ড সৃষ্টিকারী পূর্বপুরুষদের সনাতন যুদ্ধ মানসিকতায় ফিরে যাচ্ছ নাকি তোমরা? বলে আহমদ মুসা রিভলভারের নল দিয়ে
জন ফ্রাঙ্কের নিচু করে রাখা মুখটা উঁচু করে তুলল। বলল, অপরাধীরা অপরাধ করলে তার একটা চিহ্ন রেখেই যায়। তোমার কলিং ইন্টারকমের রিসিভার অন করে রেখেই সলা পরামর্শ করছিলে। শুনতে একটু কষ্ট হয়েছে, কিন্তু শুনতে সব পেয়েছি। আহমাদ মুসা একটু থামল। কঠোর হয়ে উঠল তার চেহারা। বলল, ডাক্তার নিউম্যান কোথায়? এখান থেকে চলে গেছে, বলল জন ফ্রাঙ্ক। সেটা আগেই বুঝতে পেরেছি। আমি জিজ্ঞাসা করছি কোথায় গেছে। আহমাদ মুসা বলল, আপাতত ওয়াশিংটন গেছে, তারপর কোথায় যাবেন জানি না, বলল জন ফ্রাঙ্ক। তাহলে তোমাদের নেতা আজর ওয়াইজম্যান ওয়াশিংটনে আছে? জন ফ্রাঙ্ক আহমাদ মুসার এ প্রশ্নের কোনো জবাব দিল না। যাক, এ প্রশ্নের জবাব আমার প্রয়োজন নেই। এখন বলো, ডক্টর হাইম হাইকেলকে কোথায় রেখেছ? ধীর, শান্ত, শীতল কণ্ঠে জিজ্ঞেস করল আহমাদ মুসা। চমকে উঠে জন ফ্রাঙ্ক তাকালো আহমাদ মুসার দিকে। চোখের দৃষ্টিতে টইটম্বুর হিংস্রতা। কোনো জবাব দিল না সে। এই প্রশ্নের জবাব আমার প্রয়োজন মিস্টার ফ্রাঙ্ক, বলে আহমাদ মুসা তার রিভলভার তাক করল ফ্রাঙ্কের চোখ বরাবর। বলল, এক্ষুনি জবাব না পেলে গুলি করব। কিন্তু লোকটি পাথরের মতো নীরব রইল। আহমাদ মুসা তার রিভলভারের নল লোকটির বাম কানের বরাবর সরিয়ে আনল। ঠিক এই সময় রিভলভারের সেফটি কাঁচ তোলার শব্দ এলো পেছন থেকে। শব্দটি তার কান স্পর্শ করার সঙ্গে সঙ্গে আহমাদ মুসা জন ফ্রাঙ্কের সামনে চোখের পলকে এক ধাপ সরে গেল। সঙ্গে সঙ্গে একটা গুলি এসে জন ফ্রাঙ্কের বুক বিদ্ধ করল। ড্যানিয়েল ডেভিড বুকে গুলি খেয়ে পড়ে গিয়েছিল, কিন্তু গুলিটা তার হৃৎপিণ্ডকে মাঝামাঝি বিদ্ধ না করে একটু পাশ দিয়ে যাওয়ায় সে এখনো মরেনি। মরিয়া ড্যানিয়েল ডেভিড একটা মহা সুযোগের সদ্ব্যবহার করতে চায়, কিন্তু সেফটি কাচের শব্দ এবং আহমাদ মুসার বিপদ আঁচের অদ্ভুত শক্তি ও ক্ষিপ্রতা তাকে সফল হতে দিল না। কিন্তু যখন সে দেখল তার গুলি বুমেরাং হয়েছে, হত্যা করেছে জন ফ্রাঙ্ককেই, তখন সে শিথিল কম্পিত দুহাতে তার রিভলভার আবার তুলছিল সর্বশক্তি ব্যয়ে। এই যাত্রায়ও সফল হল না। আহমাদ মুসা তার আগেই ঘুরে দাঁড়িয়ে তার রিভলভার উঠে এসেছিল তাকে তাক করে, এবং গুলি করতে আহমাদ মুসার কষ্ট হচ্ছিল। ওদের অন্তত একজনকে সে জীবন্ত চেয়েছিল কথা বের করার জন্য, কিন্তু গুলি না করে তার আর কোনো উপায় নেই। এক গুলি দিয়ে দুহাতকে নিষ্ক্রিয় করার চেষ্টার মধ্যে ঝুঁকি আছে। সে ঝুঁকি আহমাদ মুসা নিতে চায়নি। আহমাদ মুসার গুলি এবার ড্যানিয়েল ডেভিডের মাথাটাকেই গুড়িয়ে দিল। দু লাশের দিকে তাকিয়ে হতাশভাবে আহমাদ মুসা পাশের চেয়ারটা একটু বসল। ওদের কাউকে এখন জীবন্ত পাওয়া গেল না। আসল লক্ষ্য হল ডক্টর হাইম হাইকেলের সন্ধান লাভ। সেটার কোনো অগ্রগতি এখনো হলো না। একটু রেস্ট নিয়ে উঠে আহমাদ মুসা মৃত দুজনকে সার্চ করল। তারপর সার্চ করল গোটা বাড়িটা, কিন্তু প্রয়োজনীয় এমন কিছু পেল না। একটা বিষয়ে আহমাদ মুসার একটু বিস্ময় লাগলো। ওরা ডক্টর নিউম্যানকে সরিয়ে দিল কেন? এটা কি ওদের সতর্কতা, না ওরা জানতে পেরেছে যে ডক্টর নিউম্যানের ব্যাপারটা প্রকাশ হয়ে পড়েছে? বাড়িটা থেকে শূন্য হাতে বের হতে হতে আহমাদ মুসা ভাবল, ডক্টর হাইম হাইকেল সম্পর্কে জানার জন্যে সামনে একটা অবলম্বন দেখাই যাচ্ছে। সেটা হলো ডক্টর হাইম হাইকেলের পরিবার তার সাহায্য করতে পারে, আবার তাদের দিয়ে পথও বের করা যেতে পারে, কারণ তাদের সহযোগিতা করতে পুলিশ, সরকার সবাই বাধ্য। সুতরাং আহমাদ মুসার নেক্সট ইনভেস্টিগেশন ফিলাডেলফিয়া, ডক্টর হাইম হাইকেলের বাড়ি। ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে তীর বেগে ছুটে আসছে একটা কার। দিলাওয়ার অ্যাভিনিউতে প্রবেশ করে গাড়ি দিলাওয়ার নদীর তীর ধরে ছুটে চলছে। দিলাওয়ার অ্যাভিনিউ থেকে গাড়িটি লম্বার্ড স্ট্রিটে প্রবেশ করে পশ্চিম দিকে এগিয়ে চলল। সেন্ট পিটার্স চার্চ বরাবর এসে গাড়িটি প্রবেশ করল থার্ড স্ট্রিটে। চার্চ পেরিয়ে কিছুটা এগিয়ে গাড়িটা স্ট্রিট থেকে নেমে লাল পাথরে বাঁধা প্রাইভেট রাস্তা 100 গজের মতো চলার পর গাড়িটা বিশাল এক বাড়ির গেটে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পুরানো মডেলের নতুন বাড়ি। বাড়িটি 16 শতকের তৈরি। ফিলাডেলফিয়ার এই এলাকা একটি ইউরোপীয় বসতি। ব্রিটিশ সম্রাট দ্বিতীয় চার্লস কর্তৃক নিয়োজিত প্রথম ব্রিটিশ গভর্নর
উইলিয়াম পেম এই দিলাওয়ার উপল্যান্ডে ল্যান্ড করার পরই এই বসতি স্থাপিত হয়। এই এলাকার শত শত বাড়ি এখনও সে আগের মডেলেই বিদ্যমান। 400 বছরের পুরনো বাড়িগুলো সংস্কার করা হয়েছে, কিন্তু আকার আঙ্গিকে হাত দেয়া হয়নি। ঐতিহাসিক স্মৃতি রক্ষার জন্য মডেল স্টাইল হুবহু রক্ষা করা হয়েছে। যে বাড়িটার সামনে গাড়িটা গিয়ে দাঁড়ালো সে বাড়িটাও এই শত শত বাড়ির একটা, কিন্তু বাড়িটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হল আমেরিকার বিখ্যাত ইহুদি ব্যক্তিত্ব হাইম সলোমনের বাড়ি এটা। অতুল বিত্তের অধিকারী এই হাইম সলমন আমেরিকার স্বাধীনতা যুদ্ধে তার সমুদয় অর্থ তুলে দিয়েছিল স্বাধীনতা সংগ্রামের তহবিলে। স্বাধীনতা উত্তর আমেরিকা সরকার গঠন ও পরিচালনা এবং শিক্ষা সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে হাইম সলমন। সুতরাং এই বাড়িটা ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান, এবং পরিবারটাও পরম শ্রদ্ধাস্পদ। গাড়িটা গেটের সামনে দাঁড়াতে গেট বক্স থেকে সিকিউরিটি ছুটে এসে গেটের দরজা খুলে দিল। গাড়ি লাল পাথরের রাস্তা ধরে সুন্দর ফুলবাগানের মধ্য দিয়ে এগিয়ে প্রশস্ত গাড়ি বারান্দায় গিয়ে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো সুদর্শন বুদ্ধিদীপ্ত এক তরুণ, হাতে ছোট্ট একটা হ্যান্ডব্যাগ। এক দৌড়ে এসে সিঁড়ি ভেঙে উঠে গেল বারান্দায়। বাড়িতে প্রবেশের দরজার মুখোমুখি হতে দরজাটা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে হাসি মুখে এক তরুণী। দরজা খুলেই তরুণীটি তরুণকে লক্ষ্য করে বলে উঠল, হাই বেঞ্জামিন। হাই ব্রাউন, তুমি এখন এখানে? তোমাকে দেখব ভাবতেই পারছি না, বলল বেঞ্জামিন। বেঞ্জামিনের পুরো নাম হাইম বেঞ্জামিন। হাইম হাইকেলের ছেলে এবং হাইম সলমনের উত্তম পুরুষ। পরে রোমের ইউনিভার্সিটি অফ থিওলজিতে সে কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র। তার পরীক্ষা ছিল বলে পিতার খবর তাকে জানানো হয়নি। পরীক্ষা শেষে জানতে পেরে ছুটে এসেছে বাড়িতে। আর ব্রাউনের পুরো নাম বারবারা ব্রাউন। বেঞ্জামিনের প্রতিবেশী এক ইহুদি পরিবারের মেয়ে সে। পরিবারটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাইগ্রেট করে আসে মার্কিন যুক্তরাষ্ট্রে। হাইম বেঞ্জামিন ও বারবারা ব্রাউন ছোটবেলা থেকে সহপাঠী ও বন্ধু। বারবারা ব্রাউন এখন ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী। বেঞ্জামিন কথা শেষ করতেই ব্রাউন বলে উঠল, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দাদির সাথে দেখা করতে এলাম। তুমি আসছো শুনলাম, তাই তোমাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছি। হাসি মুখে কথাগুলো বলল বারবারা ব্রাউন, কিন্তু হাসির মধ্যেও একটা অস্বস্তির প্রকাশ দেখা গেল তার মধ্যে। চোখের কোনায় যেন অপরাধের একটা কালো দাগ। বারবারা ব্রাউন বেঞ্জামিনের হাত থেকে ব্যাগটা নিয়ে হাত ধরে টেনে ভেতরে নিয়ে যেতে যেতে বলল, দাদির শরীর খুব ভেঙে পড়ছে। তিনি উঠতে যাচ্ছিলেন তোমাকে রিসিভ করার জন্যে। আমি তাকে জোর করে শুয়ে রেখেছি। বেঞ্জামিনের কথা শুনতে পেয়েছিল বেঞ্জামিনের দাদি গ্লোরিয়া হাইম। বেঞ্জামিনের মা মারা গেছে, অনেক বছর হলো। দাদি বেঞ্জামিনকে মানুষ করেছে। বেঞ্জামিনের পিতা হাইম হাইকেল চাকুরির কারণে বেশিরভাগ সময় নিউ ইয়র্কেই থাকত, আর বেঞ্জামিন পড়ত ফিলাডেলফিয়াতেই। সুতরাং পিতামাতা দুজনেরই স্নেহ দাদি বেঞ্জামিনকে দিয়েছে। বেঞ্জামিন ইটালির রোমে পড়তে গেলে দাদি গ্লোরিয়া মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। হাইম হাইকেল মাকে সঙ্গ দেওয়ার জন্য নিউ ইয়র্ক থেকে প্রতি সপ্তাহে ফিলাডেলফিয়াতে আসত। একদিকে বেঞ্জামিন বিদেশে, অন্যদিকে একমাত্র ছেলে হাইম হাইকেল নিরুদ্দেশ। শারীরিকভাবেই দারুণ ভেঙে পড়েছে গ্লোরিয়া। বেঞ্জামিন গিয়ে জড়িয়ে ধরল দাদিকে। বেঞ্জামিন দাদিকে সান্ত্বনা দিল, বলল, সব ঠিক হয়ে যাবে দাদি। আব্বার কোনো শত্রু থাকতে পারে আমি বিশ্বাস করি না। তার ক্ষতি কে করবে? কেন করবে দাদি? আমিও তাই ভাবি, কিন্তু কোথায় গেল হাইকেল? তুই রোম যাবার পর কোনো উইকেন্ডে সে ফিলাডেলফিয়ায় আসা বন্ধ করেনি, বলল দাদি। এটা অবশ্য চিন্তার বিষয় দাদি, কিন্তু এ থেকে কোনো খারাপ চিন্তা আমরা না করলেও পারি। সাধারণ ফর্মালিটির বাইরে তিনি কোথাও থাকতে পারেন। এ কথা সত্যি দাদি, আব্বার মধ্যে বিস্ময়কর মানসিক পরিবর্তন ঘটেছে। বিশ্বাসের দিক থেকে তিনি ইহুদি ধর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছেন। দুর্বোধ্য এই পরিবর্তন।
পারিবারিক উত্তরাধিকার রব্বানিকাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ পরিত্যাগ করে তিনি একাডেমিক একটা ডিপার্টমেন্টের দায়িত্বে নেমে এলেন। সবচেয়ে বড় কথা দাদি, সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করার একটা প্রবল আত্মমুখী প্রবণতা তার মধ্যে আমি দেখেছি। সুতরাং কোথাও গিয়ে কিছু সময়ের জন্য তিনি আত্মগোপন করতে পারেন, বলল হাইম বেঞ্জামিন। বেঞ্জামিন, বয়সের পরিবর্তনের সাথে চিন্তাধারার যে কোনো পরিবর্তন আসতেই পারে, তা বিস্ময়কর হতেও পারে, এটা স্বাভাবিক। কিন্তু এই কারণে হাইকেল তার মায়ের প্রতি, তার পরিবারের প্রতি এতটা অবিচার করবে, এটা আমি মেনে নিতে পারছি না, বলল দাদি গ্লোরিয়া। এটা ঠিক বলেছ দাদি, আব্বার ইদানিং কালে মানবতাবাদী চিন্তার সাথেও এটা মিলে যাচ্ছে না। আচ্ছা, পুলিশ কি বলেছে দাদি? জিজ্ঞাসা বেঞ্জামিনের। ফিলাডেলফিয়ার পুলিশ প্রধান ঘটনার পর আমার কাছে এসেছিল, সমবেদনা প্রকাশ করেছিল, বলেছিল সকলের সম্বন্ধিত হাইম হাইকেলকে উদ্ধারের সব রকম চেষ্টা তারা করবে, কিন্তু তদন্তের কাজটা চলবে নিউ ইয়র্ক ভিত্তিক। সব ব্যাপার জানে বিশ্ববিদ্যালয় এবং সেখানকার পুলিশ, বলল দাদি। ঠিক আছে দাদি, আমি 2-1 দিনের মধ্যে নিউ ইয়র্ক যাব, হাইম বেঞ্জামিন বলল। ঠিক আছে ভাই, এখন আর কথা নাই, যাও কাপড় ছাড়ো, ফ্রেশ হও, বলল গ্লোরিয়া হাইম। আচ্ছা দাদি, একটু পরেই আসছি, তোমার সাথে বসেই চা খাবো, হাইম বেঞ্জামিন বলল। উঠে দাঁড়ালো সে। উঠে দাঁড়ালো বারবারা ব্রাউনও। তুমি এখন চলে যাবে? একটু পরে যাও, এসব কথা বলি, বারবারা ব্রাউনকে লক্ষ্য করে বলল হাইম বেঞ্জামিন। তোমার এখন রেস্ট প্রয়োজন, বলল বারবারা ব্রাউন। কথাকে রেস্টের বিকল্প বলছি না, চলো, হাইম বেঞ্জামিন বলল। হাইম বেঞ্জামিন কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এসে সোফায় বারবারা ব্রাউনের মুখোমুখি বসল, বলল, আচ্ছা ব্রাউন, বলো তো তুমি কি ভাবছ? আমি বিষয়টাকে সহজভাবে নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম আব্বা নিভৃত জীবনের জন্য কিছু সময়ের জন্য কোথাও হয়তো গেছেন। ধর্মচিন্তায় যারা গভীরভাবে ডুবে যান তাদের ক্ষেত্রেই কখনো কখনো এমন ঘটে, কিন্তু এখন দাদির কথায় মনে হচ্ছে সত্যি আব্বা এমন দায়িত্বহীন হতে পারেন না। দাদি ও পরিবারের চিন্তাকে বাদ দিয়ে তিনি কোনো চিন্তাই করতে পারেন না। বেদনা মিশ্রিত একটা বিব্রত ভাব ফুটে উঠেছিল বারবারা ব্রাউনের মুখেও। এই ভাবটা চাপতে চেষ্টা করে বলল বারবারা ব্রাউন, আমি দাদির সাথে একমত, বড় কিছু একটা ঘটেছে, ভেবেচিন্তে তোমার সামনে এগোনো দরকার। বড় কিছু একটা কি হতে পারে? জিজ্ঞেস করল হাইম বেঞ্জামিন। সঙ্গে সঙ্গে উত্তর দিল না বারবারা ব্রাউন। কি উত্তর দেবে সে নিজেও সব কিছু জানে না, কিন্তু এতটুকু জানে আঙ্কেল ডক্টর হাইম হাইকেল বিপদে আছেন। হাইম পরিবারকে তা জানতে দেয়া হবে না, ইহুদিদের স্বার্থে নাকি এটা প্রয়োজন। আঙ্কেল ডক্টর হাইম হাইকেলের স্বার্থে নাকি কোনো বিদেশিকে, এমনকি অপরিচিত কোনো স্বদেশীকেও হাইম পরিবারের সাথে দেখা করতে দেয়া যাবে না কিছুতেই। এই পাহারা দেবার দায়িত্ব তার উপরেও পড়েছে। পরিবারের অজান্তে এটা করতে তার খারাপ লাগছে। সে বুঝতে পারছে না এর মধ্যে ইহুদি স্বার্থের কি আছে। হাইম পরিবারের স্বার্থেরই বাকি আছে, তবু অর্পিত দায়িত্ব তাকে পালন করতেই হচ্ছে। হাইম বেঞ্জামিন শুধু তার বন্ধু নয়, তার সবকিছুই সে, কিন্তু তার সাথেও লুকোচুরি খেলতে হচ্ছে তাকে। সত্য কথাটা বলা যাচ্ছে না, এই চিন্তা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। চিন্তার টানাপোড়েনে বিব্রত বারবারা ব্রাউন উঠে হাইম বেঞ্জামিনের পাশে গিয়ে বসল, তুলে নিল হাইম বেঞ্জামিনের একটা হাত, বলল, বেঞ্জামিন, বড় কিছু একটা কি আমি জানি না, কিন্তু মনে হচ্ছে আঙ্কেল বড় বিপদে পড়েছেন। থামল বারবারা ব্রাউন। একটা দম নিয়ে ভয়ার্ত ফিসফিসে কণ্ঠে বলল, আমার মনে হয় তোমাদের পরিবারের উপরও চোখ রাখা হচ্ছে। ভ্রু কুঞ্চিত হলো বেঞ্জামিনের, সোজা হয়ে বসল। বারবারা ব্রাউনের দুহাতই সে তার হাতের মুঠোর মধ্যে নিল, বলল, ব্রাউন, সত্যি এটা কি করে বুঝলে তুমি? কথা গুছিয়ে রেখেছিল বারবারা, বলল, আমাদের কমিউনিটির বিভিন্ন সূত্র থেকে এটা বলা হচ্ছে, আর গতকাল নিজেও আমি তোমাদের বাসায় একটা টেলিফোন ধরেছি দাদির নির্দেশে। টেলিফোন যিনি করেছিলেন, কথার উচ্চারণ থেকে বুঝলাম তিনি একজন বিদেশি। তিনি বললেন, মিস্টার হাইম বেঞ্জামিন আগামীকাল কয়টায় পৌঁছাচ্ছেন? আমি উত্তরে জিজ্ঞেস করলাম, কে আপনি? তিনি বললেন, আমি ডক্টর হাইম হাইকেলের একজন শুভাকাঙ্ক্ষী। আমি মিস্টার হাইম বেঞ্জামিন
এবং তার দাদির সাথে দেখা করতে চাই। আমার বিস্ময় লেগেছে, তুমি আসছো আজ, এই বিষয়টা একজন বিদেশি নিউ ইয়র্ক থেকে জানলো কি করে? দাদি অসুস্থ, পরে যোগাযোগ করবেন বলে আমি তাকে এড়িয়ে গেছি। ওদিকে হাইম বেঞ্জামিন কিছু বলার জন্য উন্মুখ হয়ে উঠেছিল। বারবারা ব্রাউন থামতেই বেঞ্জামিন বলে উঠল, আশ্চর্য, আমি 2 মিনিট আগে টয়লেট থেকে বেরিয়ে একটা টেলিফোন ধরলাম। টেলিফোনটা তোমার সেই লোকের, ঠিক সেই বিদেশি উচ্চারণ। তোমাকে যা বলেছে আমাকেও তাই বলল। আব্বার একজন শুভাকাঙ্ক্ষী আমার সাথে দেখা করতে চাই। অবাক ব্যাপার, তুমি এসেছো 1 ঘন্টাও হয়নি, সে জানলো কি করে? বলল বারবারা ব্রাউন। বিস্ময় ভরা তার কণ্ঠ। হাইম বেঞ্জামিন চিন্তা করছিল। বলল, আধুনিক ব্যবস্থায় বিমানবন্দরকে জিজ্ঞাসা করে বা ইন্টারনেট ইমেইলের মাধ্যমে এটা জানা সম্ভব। আবার বাড়ির উপর চোখ রেখেও জানা সম্ভব। বারবারা ব্রাউন বলল, হ্যাঁ, তাও সম্ভব, বলল হাইম বেঞ্জামিন। তুমি কি বলছো লোকটাকে? জিজ্ঞাসা করল বারবারা ব্রাউন। আমি তাকে সময় দিয়েছি। আমি নিউ ইয়র্ক যাবার আগে তার সাথে আলোচনা করলে ভালোই হবে, বলল বেঞ্জামিন। অপরিচিত একজন মানুষ, তার উপর বিদেশি। একজন অপরিচিত বিদেশি কি করে আঙ্কেলের শুভাকাঙ্ক্ষী হতে পারেন? হঠাৎ তার সাথে দেখা করা কি ঠিক হবে? তার কোনো বদ মতলবও তো থাকতে পারে, বারবারা ব্রাউন বলল। হঠাৎ করে তো দেখা করছি না, আসছেন আগামীকাল। আমাদের হাতে যথেষ্ট সময় থাকছে, বলল বেঞ্জামিন। কলিং বেল বেজে উঠল। বারবারা ব্রাউন দৌড়ে গিয়ে কলটা রিসিভ করল, কথা বলল। তারপর ছুটে এলো হাইম বেঞ্জামিনের কাছে। বলল, একজন পুলিশ অফিসার এবং নিউ ইয়র্ক রাব্বানিক বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর এসেছেন, তোমার সাথে দেখা করবেন। হাইম বেঞ্জামিনের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ওরা কি আব্বার সম্পর্কে কোনো সুসংবাদ এনেছেন? মনে মনে ঈশ্বরকে ডাকল হাইম বেঞ্জামিন, যেন কোনো সুখবর সে পায়। উঠে দাঁড়ালো, বলল, চলো ব্রাউন, ওদের নিয়ে আসি। মেহমান দুজনকে স্বাগত জানিয়ে নিয়ে এসে ওরা 4 জন ড্রয়িং রুমে বসল। বেঞ্জামিন ও বারবারা পাশাপাশি এক সোফায় বসল, আর অন্য 2টি সোফায় বসল পুলিশ অফিসার এবং নিউ ইয়র্ক রাব্বানিক বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর মিস্টার ফ্রান্সিস। হাইম বেঞ্জামিন বসে মিস্টার ফ্রান্সিসকে লক্ষ্য করে বলল, স্যার, আপনি আশায় খুব খুশি হয়েছি। আমি নিজেই নিউ ইয়র্ক যাবার জন্য তৈরি হচ্ছিলাম। আমরা খুব উদ্বিগ্ন। আমরাও নিদারুণ দুঃখিত, উদ্বিগ্ন। আসলে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কিছু বলার জন্যই আমরা এসেছি, বলে একটু থামল ফ্রান্সিস। তারপর পুলিশ অফিসারের দিকে চেয়ে বলল, এসপি সাহেব, আপনিই কথাটা শুরু করুন। পুলিশ অফিসারের চোখে মুখে একটা বিব্রত ভাব ফুটে উঠল। তাড়াতাড়ি স্বাভাবিক হবার চেষ্টায় নড়ে চড়ে বসল। বলল, আমি অ্যালেন শেফার, নিউ ইয়র্কের ইয়র্কভিল ডিস্ট্রিক্ট এর একজন তদন্তকারী অফিসার। দুঃখের সাথে বলছি, আমরা ডক্টর হাইম হাইকেল অপ্রকৃতিস্থ অবস্থায় খুঁজে পেয়েছি। যা বোঝা গেছে তাতে মনে হচ্ছে ভীষণ এক ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তার জীবন প্রচণ্ড ঝুঁকির মুখে। এর একটা সত্যতা পাওয়া গেছে, গত কয়েকদিনে রাব্বানিক বিশ্ববিদ্যালয় এলাকায় একজন খুন হয়েছেন। 2 জনকে খুন করার চেষ্টা করা হয়েছে। ডক্টর হাইকেলের সন্ধানে তাদের হত্যা ও জখম করা হয়। এই আশঙ্কাকে সামনে রেখে ডক্টর হাইকেলকে খুঁজে পাওয়ার খবরটা প্রকাশ করা হয়নি। আর পুলিশ অফিসার অ্যালেন শেফার কথার মাঝখানেই হাইম বেঞ্জামিন বলে উঠল, আব্বা এখন কোথায়? একটা মানসিক হাসপাতালে রাখা হয়েছে, বলে অ্যালেন শেফার। কোন হাসপাতালে? জিজ্ঞাসা বারবারা ব্রাউনের। সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ ছাড়া কাউকে বলার অনুমতি নেই। আমিও জানি না ম্যাডাম, বলল পুলিশ অফিসার। পরিবারের সদস্যরাও তা জানতে পারবে না? জিজ্ঞেস করল হাইম বেঞ্জামিন। পরিবারের সদস্যরা জানতে পারবে না, কিন্তু যেতে পারবে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা এসেছি, পুলিশ অফিসারটি বলল। বলুন ঘটনা কি, বলল হাইম বেঞ্জামিন। সঙ্গে সঙ্গে কথা বলল না পুলিশ অফিসারটি, একটু ভাবল, বোধহয় কথা গুছিয়ে নিল। তারপর বলতে শুরু করল, ডক্টর হাইম হাইকেল একদিকে অপ্রকৃতিস্থ, অন্যদিকে অদৃশ্য এক প্রবল শত্রু তাকে তাড়া করে ফিরছে। এ অবস্থায় তার যেমন চিকিৎসা দরকার, তেমনি দরকার নিশ্ছিদ্র নিরাপত্তারও। এজন্য তাকে চিকিৎসার জন্য এমন এক জায়গায় রাখা হয়েছে যা পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে না। আপনাদেরও জানানো যাবে না, এই কারণে যে আপনাদের যাতায়াত বা অন্য কোনোভাবে বিষয়টা শত্রুরা জেনে ফেলতে পারে। শত্রুরা
ডক্টর হাইম হাইকেলের সন্ধানে আপনাদের উপরও চোখ রেখেছে। তবে সিদ্ধান্ত হয়েছে সংশ্লিষ্ট পুলিশের তত্ত্বাবধানে ডক্টর হাইম হাইকেলকে দেখানো হবে তার পরিবারের লোকদের। একটা ঢোক গিলল পুলিশ অফিসার অ্যালেন শেফার। থামতে হলো তাকে। পুলিশ অফিসার থামতেই হাইম বেঞ্জামিন বলে উঠল, আমার দুটি কথা। এক, আপনি বলেছেন হাসপাতালের নাম ঠিকানা আমাদের জানাবেন না, কিন্তু ওখানে যখন যাব তখন তো জানা হয়ে যাবে, তাহলে নাম ঠিকানা জানাতে আপত্তি কেন? দুই, আব্বাকে আমাদের দেখানো হবে বলেছেন। দেখানোর অর্থ সাক্ষাৎ ও কথা বলা নয়। দেখানো হবে বলতে আপনি কি অর্থ করেছেন? পুলিশ অফিসারটি মুখে একটা অস্বস্তির ভাব ফুটে উঠল। বিব্রতও মনে হলো কিছুটা, কিন্তু এরপরও হাসার চেষ্টা করে সে বলল, ডক্টর হাইম হাইকেলের পরিবারকে তার কাছাকাছি নিয়ে যাওয়া হবে, দেখানো হবে, কিন্তু সাক্ষাৎ করানো হবে না। ডাক্তারের নিষেধ। যথেষ্ট সুস্থ না হওয়ায় আত্মীয় স্বজনের সাথে তাকে সাক্ষাৎ করানো যাবে না। যে কোনো আবেগ উত্তেজনা তার জন্য ক্ষতিকর। এই একই কারণে তাকে তার কোনো পরিচিতজনদের সাথে সাক্ষাৎ করানো হচ্ছে না। যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানকার নাম ঠিকানা না জানানোর অর্থ হল ডক্টর হাইম হাইকেলের পরিবার সেখানে যাবেন বটে, কিন্তু যাওয়ার রাস্তা ও যাওয়ার স্থান তাদের দেখতে দেয়া হবে না। সেটা ঢাকা বন্ধ গাড়িতে করে যে ঘরে বসে তারা হাইকেলকে দেখবেন সেই ঘর নিয়ে নামিয়ে দেয়া হবে। দেখার পর ওই ঘর থেকে ওইভাবে আবার ফিরিয়ে আনা হবে। বিরক্তি ফুটে উঠল হাইম বেঞ্জামিনের মুখে। বলল, এত কিছুর কারণ কিছু বুঝছি না। ডক্টর হাইম হাইকেলের পরিবারকেও বিশ্বাস করা হবে না কেন? আব্বার শত্রু কে বা কারা, কেন তা জানতে পারবো না। পুলিশ অফিসারের মুখে সেই আগের অস্বস্তি ভাব আবারও ফুটে উঠল। ম্রিয়মান কণ্ঠে বলল, যা করা হচ্ছে সবই ডক্টর হাইকেলের স্বার্থে। বলে একটু থামল পুলিশ অফিসার। তারপর পুনরায় বলা শুরু করল, মুসলিম একটি মৌলবাদী চক্র বিরাট এক ষড়যন্ত্র এঁটেছে ডক্টর হাইকেলকে ঘিরে। ডক্টর হাইম হাইকেল একটি ঐতিহাসিক পরিবারের অত্যন্ত সুপরিচিত সম্মানিত ব্যক্তিত্ব। তার কাছ থেকে ওই চক্র একটা কনফেশন আদায় করতে চায় যে কোনো মূল্যে। তারপর তাকে হত্যা করতে চায়, যাতে সে কনফেশনের কোনো প্রতিবাদ জানানোর সুযোগ না পান। পুলিশ অফিসার থামতেই বারবারা ব্রাউন বলে উঠল, কনফেশনটা এত গুরুত্বপূর্ণ কেন? কিসের কনফেশন এটা? এ প্রশ্নের উত্তর আমরা জানি না, তবে এইটুকু জানি যে জাতীয় মহা গুরুত্বপূর্ণ এক ঘটনার সাথে কনফেশন জড়িত। এই কনফেশন শত্রুর হাতে এমন এক মহাস্ত্র তুলে দেবে যা ইতিহাসই পাল্টে দিতে পারে, বলল পুলিশ অফিসারটি। বিস্ময় ও ভীতির ছায়া নেমে এসেছে হাইম বেঞ্জামিন বারবারা ব্রাউনের চোখে মুখে। পুলিশ অফিসারটি থামলেও তারা কোনো কথা বলতে পারল না। ভাবছিল হাইম বেঞ্জামিন তার আব্বা কি এমন জানেন বা চাপে পড়ে ভিত্তিহীন কি এমন কনফেশন করতে পারেন যা ইতিহাস পাল্টে দিতে পারে। তার পিতার মানসিক পরিবর্তনের সাথে এই কনফেশন ব্যাপারটার কি কোনো সম্পর্ক আছে? পুলিশ অফিসারে আবার কথা বলল, সব কথা আমরা জানি না, কিন্তু ষড়যন্ত্রটা অত্যন্ত ভয়াবহ। জাতির স্বার্থে, ডক্টর হাইম হাইকেলের স্বার্থে আপনারা আমাদের সহযোগিতা করবেন বলে আমরা সবাই আশা করি। ভাবছিল হাইম বেঞ্জামিন। একটু পর বলল, ঠিক আছে মিস্টার অ্যালেন শেফার, আমরা কবে দেখা করতে পারি? সুবিধা অনুসারে আমাদের পক্ষ থেকেই তা আপনাদের জানানো হবে, বলল পুলিশ অফিসার। হাইম বেঞ্জামিন পাশের ডেস্ক থেকে স্লিপ প্যাডের একটা পাতা নিয়ে এসে পকেট থেকে কলম বের করে পুলিশ অফিসারকে বলল, আপনার অফিস ও বাসার টেলিফোন নম্বর দিন, যাতে আমরাও যোগাযোগ করতে পারি আপনার সাথে। পুলিশ অফিসার কিছুটা সংকুচিত হয়ে পড়ে বাধো কণ্ঠে বলল, আমি অফিসে কখন থাকি, বাসায় কখন থাকে তার কোনো স্থিরতা নেই, সুতরাং আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করে কোনো লাভ হবে না। আপনারা বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টরের সাথে যোগাযোগ রাখবেন, তাহলেই হবে। কিছুটা অপ্রস্তুত হয়ে হাইম বেঞ্জামিন তার কাগজ ও কলম রেখে দিতে বলল, ধন্যবাদ, ওদের সকলের টেলিফোন আমাদের কাছে আছে। হাইম বেঞ্জামিনের কথা শেষ হতে পুলিশ অফিসার উঠে দাঁড়ালো। তার সাথে উঠল নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর মিস্টার ফ্রান্সিস। বলল, পুলিশ অফিসার, আমরা দুঃখিত, একেবারে অসময়ে আপনাদের বিরক্ত করেছি। আপনি বাড়িতে ফিরে বোধহয় একটু রেস্টও নিতে পারেননি।
আমাদের খুশি হবার কথা, আমরা খুশি হয়েছি। আমাদের জন্যই কষ্ট করে আপনারা এসেছেন, কষ্ট করে আসার জন্য ধন্যবাদ, বলল হাইম বেঞ্জামিন। পুলিশ অফিসার অ্যালেন শেফার ও নিউ ইয়র্ক রাব্বানিক বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর মিস্টার ফ্রান্সিসকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসে হাইম বেঞ্জামিন বারবারা ব্রাউন আবার বসল। কপাল কুঞ্চিত, চোখ আধ বোঝা ভাবছিল হাইম বেঞ্জামিন। তার চিন্তায় বাদ সেরে বারবারা ব্রাউন বলে উঠেছিল, বলেছিলাম না বেঞ্জামিন আঙ্কেল বড় কোনো বিপদে পড়েছেন, এবং বলেছিলাম যে তোমাদের বাড়ি ও তোমাদের উপর চোখ রাখা হচ্ছে। দেখলে, সবই সত্য প্রমাণ হলো। ওরাও বলে গেল, এবং আমি নিশ্চিত যে শত্রুপক্ষ তোমাদের বাড়িতে আসবে, তোমাদের সাথে দেখা করারও চেষ্টা করবে। কেন আসবে আমরা তো কিছুই জানি না, বলল হাইম বেঞ্জামিন। এখন তো অনেক কিছুই জানলে, বারবারা ব্রাউন বলল। আব্বা যখন বিপদগ্রস্ত, তখন সে বিপদ আমাদের স্পর্শ করবেই, বলল বেঞ্জামিন হাইম। ভেবো না বেঞ্জামিন, শত্রুরা তোমাদের পর্যন্ত পৌঁছাতেই পারবে না, বারবারা ব্রাউন বলল। ভ্রু কুঞ্চিত হল হাইম বেঞ্জামিনের। বলল, তুমি এতটা নিশ্চিত কেমন করে? একটু সংকুচিত ভাব দেখা দিল বারবারা ব্রাউনের চোখে মুখে। একটু হেসে স্বাভাবিক হয়ে বলল, কেন, যারা আঙ্কেলের নিরাপত্তা দিচ্ছেন তাদের কি দায়িত্ব নয় তোমাদেরকে নিরাপত্তা দেয়া? এটা যুক্তির কথা, কিন্তু বলছো নিশ্চিত কথা। যাক, আব্বার অপ্রকৃতিস্থ হবার বিষয়টি আমার মন মেনে নিতেই পারছে না। 1 মাস আগেও আব্বার যে চিঠি পেয়েছি, তাতে তাকে সুস্থ শুধু নয়, আরো গভীর ও স্বচ্ছ চিন্তার মনে হয়েছে, বলল বেঞ্জামিন। তুমি বলছো 1 মাস আগের কথা, কিন্তু বর্তমানকে তো মানতে হবে বেঞ্জামিন, বারবারা ব্রাউন বলল। মনটা খুবই খারাপ হয়ে গেল। কি করব বুঝতে পারছি না। আব্বার সাথে সাক্ষাৎ করতে পারবো না, এ কেমন কথা, বলল হাইম বেঞ্জামিন। ডাক্তারের কথা তো মানতেই হবে, ডাক্তারের উপর ভরসা করা ছাড়া কি করার আছে, বারবারা ব্রাউন বলল। সে সাথে বারবারা ব্রাউন বেঞ্জামিনের ঘনিষ্ঠ হল। কাঁধের উপর হাত রেখে বলল, আবেগ নয়, তোমাকে বাস্তববাদী হতে হবে বেঞ্জামিন। আমার মনে হচ্ছে বিষয়টাকে যতটা আমরা দেখছি তার চেয়ে বড় তোমাকে সব দিক থেকে চলতে হবে। পরিবারের সবকিছু আব্বাই দেখেছেন, এখন তিনিই বিপদে। খুব অসহায় বোধ করছি আমি, বলল বেঞ্জামিন। বারবারা ব্রাউন হাত দিয়ে বেঞ্জামিনের গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার পাশে থাকবো বেঞ্জামিন। বেঞ্জামিন কোনো কথা বলল না, মাথাটা এলিয়ে দিল বারবারা ব্রাউনের কাঁধে। দিলাওয়ার নদীর তীরে দিলাওয়ার অ্যাভিনিউর ঠিক উপরেই একটা হোটেলে উঠেছে আহমাদ মুসা, ইউরোপীয় ট্যুরিস্টের ছদ্মবেশে। সামান্য ছদ্মবেশে সে একেবারেই বদলে গেছে। সুবেশী একজন অ্যাংলো এশিয়ান ট্যুরিস্ট মনে হচ্ছে তাকে।